আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আসলে আমি লাইভটি শুরু করছিলাম, আমি আমাদের একজন শিক্ষক, আপনাদের অতি পরিচিত এবং খুবই প্রিয় সোহাগ স্যারের সাথে কথা বলছিলাম এবং আহ, আমরা আসলে কথা বলছিলাম বিদ্যাবাড়ি সাকসেস নিয়ে, মানে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের ব্যাপারে। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট আছে যারা পাশ করেছে। ইতোমধ্যে আমি অনেকগুলো মেসেজ পেয়েছি যেখানে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিদ্যাবাড়ির ব্যানারে যারা পাশ করেছে বা বিদ্যাবাড়িতে পড়ালেখা যারা করেছে, মানে বিদ্যাবাড়ির টিচারদের সাথে যারা মানে কানেক্টেড ছিল এবং যারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত ছিল তাদের সাথে টুকটাক মানে আপনারা কথা বলে দেখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই জানবেন যে এখানের সাকসেসের ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে আমরা যে লাইভ সেশনটি নিয়ে এসেছি সেই লাইভ সেশনটি অবশ্যই প্রাথমিকভাবে পরবর্তী বিসিএস কে কেন্দ্র করে। আমরা আজকে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখেছি, যেখানে কিনা আরো কিছু সংখ্যক স্টুডেন্টকে টেকানো হয়েছে। প্রথমে 10,000 সামথিং স্টুডেন্ট ছিল, এখন 21,000 একটা সামথিং নাম্বার অফ স্টুডেন্ট তাদেরকে টেকানো হয়েছে। এখন অনেকেই জিজ্ঞাসা করছেন পাস মার্কস কত। এখন পাস মার্কস দিয়ে আমি কি করব? আমি তো ফেল করে ফেলেছি, বা পাস যারা করে ফেলেছে তারা তো পাস করে ফেলেছে। এখন পাস মার্কসটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, এখন আমরা পরবর্তীতে আমার প্ল্যানটা গোছানোর জন্য আমরা চিন্তা ভাবনা করব। সেক্ষেত্রে যারা পাশ করেছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তীতে আপনাদের রিটেনের জন্য প্রস্তুতি নেওয়ার এখনই সময়, এবং যারা পাশ করতে পারেননি এ যাত্রায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যেও এই লাইভ সেশনটি হেল্প করবে, এবং যারা পাশ করে গিয়েছেন এখন তাদের কি করণীয় সেটিও আপনাদেরকে এই লাইভ সেশনের মাধ্যমে আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আছি অবশ্যই জাহিদুল ইসলাম সজল, কর পরিদর্শক 43তম বিসিএস এবং 41তম বিসিএস অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এআরও। তো আজকে শ্রদ্ধেয় প্রিয় স্যার, ক্লাস অনেক ভালো লাগে স্যারকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইট মিনস আ লট। তাহলে যে জিনিসটা বলছিলাম যে আমাদের এখন পরবর্তী যে বিসিএস পরীক্ষাটি আছে সেটি হচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, যার সার্কুলার হয়তোবা আজকে কালকের মধ্যে যে কোনো সময় দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সার্কুলার দিয়ে দেওয়ার মানে আপনাদের কাছে প্রথম কয়েকটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই বিসিএস এ তো ভালো করিনি, আগামী বিসিএস এ ভালো করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন থাকে। এবং কোন দিকে কোন বইটি পড়বো আমি আপনাদেরকে বলছি কি কি আপনাদের প্রশ্ন মনের মধ্যে ঘুরছে, কারণ আই ওয়াজ আ স্টুডেন্ট অফ দিস প্যাথ, আই ওয়াজ আ স্টুডেন্ট অফ দিস জার্নি, এবং আই ওয়াজ আ প্যাসেঞ্জার ইনটু দিস প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি জানি যে এখানে আপনাদের প্রশ্নগুলো কি কি আছে। আমি বলি যে স্যার কোন বইটি পড়বো, কোন বইয়ের থেকে প্রশ্ন বেশি আসে। স্যার 47তম বিসিএস আমার বেসিকটা দুর্বল আছে, আমি এখন থেকে ভালো করে কিভাবে পড়ালেখা করলে কিভাবে আমি ভালো করতে পারি, এটি একটা প্রশ্ন হতে পারে। তারপরের প্রশ্নটি হতে পারে কি যে স্যার এখন থেকে পরীক্ষার জন্য কতদিন সময় পাবো, স্যার প্রিলিমিনারির সাথে রিটেন প্রস্তুতি একসাথে নেব কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। স্যার প্রিলিমিনারির কতদিন পরে রিটেন পরীক্ষা হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে। স্যার 47তম প্রিলিমিনারি কাট মার্কস কত হতে পারে, এটা একটা প্রশ্ন আসতে পারে। স্যার 47তম প্রিলিমিনারি পরীক্ষাটা কোন মাসে নাগাদ হতে পারে, এটাও একটা প্রশ্ন হতে পারে। তো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নেরই কম্বাইন্ড অ্যান্সারটা আমরা আজকে লাইভে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে কারা লাইভে আছেন, সবাই কেমন আছেন সেটা লিখতে ভুলবেন না, এবং আপনাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে দিতেও ভুলবেন না, যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছে এবং যারা পরবর্তী বিসিএস দেওয়ার পরিকল্পনা করছে তাদের উদ্দেশ্যে লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। এবং আজকে আমি বিদ্যাবাড়িতে একটা সেমিনার নিয়েছি যেখানে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটা সেমিনার ছিল। একটা বেসিক ক্লাস নিয়েছে যেখানে বিসিএস মানে রিলেটেড যে প্রিপারেশন কিভাবে নিতে হয় সেই জিনিসগুলো আমরা নিয়ে কথা বলেছি। সেক্ষেত্রে আমরা আজকে যদি বলি যে সর্বপ্রথম আমাদের বিসিএস এর এই জার্নিটা বলতে হবে, বিসিএস এর এই জার্নিটা আমাকে বুঝতে হবে তিনটি স্টেপের মধ্যে করে চলে আসে, যেখানে প্রথম স্টেপের মধ্যে আসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এবং সেকেন্ড স্টেপের মধ্যে আসে বিসিএস রিটেন পরীক্ষা, এবং থার্ড স্টেপের মধ্যে আসে বিসিএস ভাইবা পরীক্ষা। এখন সর্বপ্রথমে আপনাদের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে স্যার বিসিএস এর প্রস্তুতি নিতে কত দিন প্রয়োজন হয়। এখন আমি এই জায়গার মধ্যে উত্তরে বলতে পারি যে বিসিএস এর প্রস্তুতি নিতে যতদিন আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি নিজেকে কতটুকু ইউটিলাইজ করতে পারছেন, নিজেকে ফোকাসড কতটুকু রাখতে পারছেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার কত দিনের জন্য প্রস্তুতি প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আপনি পরিকল্পনা মাফিক, আমি আজকে একটু আগেই বললাম যে পরিকল্পনা মাফিক 8 ঘন্টা যদি পড়েন, 8 ঘন্টা যদি পড়েন তাহলে সেটা আনপ্ল্যান্ড বা অপরিকল্পিত 16 ঘন্টার পড়ালেখার থেকে বেশি উত্তম।
এখন পরিকল্পনা কিভাবে করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমি কোন জায়গাতে ফোকাস করে প্রিপারেশন নিতে পারি, কোন জায়গাতে ফোকাস করে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, তো সেই জায়গায় একটি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পরীক্ষায় যাওয়ার পূর্বে আমরা অনেক কিছুই পড়ে যেতে পারি, কিন্তু নট নেসেসারি পরীক্ষায় এটি প্রশ্ন করা হবে যে তুমি কতটুকু পড়ে এসেছো। আমার পরীক্ষায় কিন্তু কখনোই এটি প্রশ্ন করা হয় না যে তুমি কতটুকু পড়ে এসেছো। পরীক্ষায় কি প্রশ্ন করা হয়, তুমি কতটুকু পারছো বা তুমি কতটুকু জানছো। তো সেজন্য আমি কতটুকু জানছি বা আমি কতটুকু পারছি সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে আমি কতটুকু নিয়ে যেতে পারি। এবং প্রিলিমিনারিতে স্টুডেন্টের এই 200 মার্কসের পরীক্ষায়, যেখানে আমি বলছিলাম যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কস থাকে, সেই 200 মার্কসের পরীক্ষায় মোটামুটি ধরা যায় 50 থেকে 60টি প্রশ্ন এমন থাকবে যেটি কিনা কেউই পারে না, এবং যদি পারেও তাহলে সেটা এক্সেপশনালি সে পেরেছে। সে হয়তো বা মানে ঝড়ে বকে দু একটা প্রশ্ন থাকে না যে এটা তার মিলে গিয়েছে, ধরেন কোনো একটা বাসের গায়ে কোনো একটা কথা লেখা ছিল সেটা সে খেয়াল করেছে, সেটাই তার পরীক্ষায় কমন পড়ে গিয়েছে। এরকম হয়, কোনো পেপারে কোনো একটা কথা লেখা ছিল, সেই কথাটাই সে শুধু পড়েছে, পরীক্ষায় গিয়ে তার এটা কমন পড়ে গিয়েছে। এরকম হয়, অনেক অনেক ক্ষেত্রেই হয়। তো সেজন্য আমরা বলতে পারবো না যে এই 50 থেকে 60টি প্রশ্ন পেরে গেলেই সে বিসিএস পরীক্ষায় পাশ করে গেল। আপনার বিসিএস পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আসলে খেয়াল রাখতে হবে, সে ব্যাপারটি হচ্ছে যে প্রশ্নগুলো আসলে কমন প্রশ্ন, বাকি রইল কত 140টির মতো প্রশ্ন, আমি বলতে পারি যে প্রশ্নগুলো আসলে আপনার আয়ত্তে থাকবে, অর্থাৎ আপনার পারার মতো সারাউন্ডিংস থেকে এই প্রশ্নগুলো আসবে এবং সেটা আপনার পারা উচিত। সেই প্রশ্নগুলো আপনি কতটুকু ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারছেন, সেটাই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার মেইন স্ট্র্যাটেজি বা মেইন টেকনিক। সেক্ষেত্রে আমি বলতে পারি যে 10টা জিনিস 10 বার না পড়ে একটি জিনিস 10 বার পড়লে সেই একটি জিনিস পরীক্ষার মধ্যে আপনার মনে থাকবে, এবং এই একটি জিনিস পরীক্ষার মধ্যে ইউটিলাইজ করতে পারলে কিন্তু আপনার পাশ করার সম্ভাবনাটা কি অনেকাংশেই বেড়ে যায়। তো সেজন্য যাই করেছেন না কেন, পরবর্তী বিসিএসটা যদি ভালো করতে হয়, সেক্ষেত্রে আজকে থেকে এবং এখন থেকে নিজের মনোবলটাকে আগে শক্ত করতে হবে যে না, I want to be a BCS cadre, I want to pass the preliminary exam, and I want to give my best effort in my written exam, and I will do best in my viva exam. সেক্ষেত্রে এই যে 3টি স্টেপ আছে, এই 3টি স্টেপ কিন্তু রাতারাতি হয়ে যাচ্ছে না। আপনি প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেন, তারপরে রিটেন পরীক্ষা দেন, তারপরে ভাইবা পরীক্ষা দেন। সেক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে স্যার কতদিন নিয়ে প্রস্তুতি করতে হয়, বা বিদ্যাবাড়ির যে বিসিএস এর কোর্সটি আছে সেই কোর্স আসলে কতদিন ব্যাপী হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা পরবর্তীতে 47 বিসিএস নিয়ে অনেকগুলো ব্যাচ আসলে আমরা রান করার প্ল্যান করছি, যেখানে আপনারা ইতোমধ্যেই পিন কমেন্টে দেখতে পাচ্ছেন যে 100 ডেইজের বুলেট লাইভ ব্যাচ যেটি আছে সেটি আছে। বাট স্টিল আমাদের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার আগ পর্যন্তই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারে, বিসিএস ঠিক পরীক্ষার আগ পর্যন্তই আমাদের সাথে তারা কানেক্টেড থেকে যায়। অর্থাৎ তাদের যে কোনো পরীক্ষা এক্সট্রা ক্লাস দেওয়ার কথা বলি বা এছাড়াও কেয়ারের কথা বলি, সেই ব্যাপারগুলো কিন্তু বিদ্যাবাড়ির থেকে সবসময় করা হয়। এবং পার্সোনালিও অনেক স্টুডেন্ট আছে যারা আসলে বিদ্যাবাড়িতে চলে আসে, এবং সেক্ষেত্রে তাদের পার্সোনাল থাকে না যে কোনো কোয়েরিজ, সেটাও কিন্তু টিচাররা বলেন বা বিদ্যাবাড়ির থেকে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লাসটাই মেইন না, আপনার এছাড়াও যে পরীক্ষার আগ পর্যন্ত যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো বিদ্যাবাড়ির সাথে আপনি যুক্ত হলে অবশ্যই পেতে পারছেন। এবং তার পাশাপাশি আরো একটি কথা যদি বলি, যে পরীক্ষার আগ পর্যন্ত আপনারা কানেক্টেড থাকতে পারছেন, এটা একটা কথা। এবং তার থেকে বড় কথা হচ্ছে কি যে স্যার কি পড়তে হবে, কোন প্রকাশনীর বইটি পড়তে হবে বা কোন বই পড়ে আমরা ভালো করতে পারি। আমি বলবো বাজারের সকল প্রকাশনীর বই ভাই সেম, কম বেশি সকল প্রকাশনীর বইতেই একই জিনিসই আছে। এমন কিছু না যে এই বইতে বিসিএস এর তথ্য বেশি আছে, ওই বইতে বিসিএস এর তথ্য কম আছে, এমন কিন্তু কিছু না। যত বই আছে সবগুলো বইয়ের মধ্যেই তথ্য সেম, কিন্তু উপস্থাপনার আঙ্গিকটা হচ্ছে ভিন্ন। উপস্থাপনার আঙ্গিকটা আপনাদের মনে রাখাতে সাহায্য করে। যে কোনো একটি তথ্য আপনার ভালোভাবে উপস্থাপন করার জন্য আপনি ভালোভাবে সহজে মনে রাখতে পারেন, এবং সেই তথ্যটাই বিদঘুটে ভাবে উপস্থাপনের জন্য আপনি হয়তো ভালোভাবে মনে রাখতে পারেন না। তো সেজন্য উপস্থাপনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কোন বইতে উপস্থাপন ভালো আছে। এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি সাধারণত বিদ্যাবাড়ির লেকচার শিট থেকে, যেখানে প্রিভিয়াস আপনার 46তম বিসিএসও যেখানে 150+ প্রশ্ন এখানে কমন ছিল আমাদের লেকচার শিট থেকে, এটা আপনার জন্য যথেষ্ট হবে।
তো সেটা হচ্ছে একটি কথা। তার মানে পরীক্ষার ক্ষেত্রে বই আপনি যে কোনো প্রকাশনের বই পড়েন না কেন, বাট উপস্থাপনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে কোন তথ্যগুলো আপনার কাছে মনে রাখতে সহজ হচ্ছে, কোন বইটি পড়ে আপনি এখান থেকে উপকার পাচ্ছেন, এটা হচ্ছে একটি কথা। তারপরে আপনাদের যে মিলিয়ন ডলার কোয়েশ্চেন আছে সেই, স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনার ফ্রি ক্লাস থেকে অনেক কিছু শিখেছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস দেওয়ার জন্য। ইট মিনস আ লট ওয়েন ইউ আর অ্যাপ্রিসিয়েটিং আস, যখন আপনি আসলে আপনার এই কৃতজ্ঞতাটিকে জানাচ্ছেন যে স্যার আমরা আসলে কৃতজ্ঞ আপনাদের জন্য, এবং সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের উপরে দায়বদ্ধতা আরো বাড়িয়ে দেয়, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু মোটিভেশনটাকে খুঁজে পাই কাজের। এবং বিদ্যাবাড়ির যে ফ্রি অ্যাক্টিভিটিস গুলো আছে, এটি কিন্তু আপনাদের উদ্দেশ্যে যখন করা হয়, সেক্ষেত্রে আমাদের একমাত্র পাথেয় থাকে যে এখান থেকে আমাদের স্টুডেন্টরা যেন উপকৃত হয়। সেক্ষেত্রে আমরা কেবল যে আমাদের জুমে যারা পেইড ক্লাস করছে তারাই যে আমাদের স্টুডেন্ট তা কিন্তু না। আপনারা যারা আমাদের অনলাইনে ক্লাস করছেন, আমি তো মাঝে মধ্যেই বলে থাকি আমার লাখ লাখ স্টুডেন্ট দেশে আছে, তো লাখ লাখ স্টুডেন্ট মানে কি আপনারাও তো আমাদের স্টুডেন্ট। তো সেই জন্য যদি আমরা বলি যে এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি কি আপনাদের যে স্যার কোন প্রকাশনী বই পড়তে হবে, সেটির অ্যান্সার আমি করলাম। এবার আমি যদি বলি যে স্যার প্রিপারেশন কতদিন ধরে নিতে হবে, আমি বলবো যে বিসিএস এর প্রিপারেশন যারা 46তমতে আমার সাথে স্টুডেন্ট ছিলেন যারা, তাদের সাথে আমি মেন্টরিং করেছি 6 মাস, এবং আলহামদুলিল্লাহ তারা টিকেছেন। অনেকে আমার প্রোফাইলেও মানে ইতোমধ্যেই আমাকে জানিয়েছে যে স্যার পাশ করেছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের মাঝেই আছে একজন স্টুডেন্ট যিনি কিনা 46তম প্রিলিমিনারি পাশ করেছে, এবং কমেন্টও আমি তার কমেন্টটা আমি দেখেছি, কিন্তু আমি তার নামটি পড়ছি না তার নিজের প্রাইভেসি স্বার্থে। তো অনেকেই আছেন যারা আমার স্টুডেন্ট ছিলেন এবং সরাসরি আমার মেন্টরিংয়ে তারা ছিলেন 46তম প্রিলিমিনারি পরীক্ষা, এবং তারা কিন্তু পাশ করেছেন, এবং তারা যখন জানিয়েছেন এই জিনিসটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা পাওনা, যে দিনের শেষে স্টুডেন্টরা আমাদের ভালোবাসাটাকে মনে রাখছে। তো সেজন্য যে কথাটি আমি বলছিলাম যে এই প্রিপারেশনের ক্ষেত্রে যিনি আমার সাথে ক্লাস করেছিলেন তিনি খুব ভালো করে জানেন, বা যারা আসলে 46তম বিসিএস আমার সাথে ছিলেন তারা, আমরা কি করেছিলাম, আমরা 6 মাসের মতো একটা কি করেছিলাম মেন্টরিং এর পিরিয়ডের মধ্যে ছিলাম, যেখানে আপনাদের বিসিএস এর এই জার্নিটা নিয়ে আমি আসলে বুঝিয়েছিলাম। বিসিএস এর প্রিপারেশন নিতে কিন্তু 3 থেকে 4 মাস, ইনফ্যাক্ট আরো কম সময় লাগা সম্ভব যদি আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় ফোকাসটা করতে হবে। আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে মাছ যেখানে আছে সেখানে যদি জাল না ফেলেন, আপনি পুরো সমুদ্রে জাল ফেললে কি আপনি মাছ পাবেন? কখনোই না। আপনার মাছ পেতে হলে জালটি ফেলতে হবে, যেখানে মাছ আছে সেই জায়গাটাতে আপনার জাল ফেলতে হবে, এবং সেখান থেকে তুলতে গেলেই আপনি মাছটাকে পেতে পারেন। তো সেজন্য বিসিএস হচ্ছে একটা সমুদ্রের মতো। এখন আপনাকে যদি বলা হয় যে বিসিএস স্যার ভালো করতে গেলে আপনার কি করতে হবে, আপনাকে অনেকেই সস্তা কথা বলে দিবে কি বেশি করে পড়তে হবে। তো বেশি করে পড়তে হবে এই কথাটি বলে যেমন আমি বলছি যে বিসিএস পাস করতে হলে বেশি করে পড়তে হবে, ঠিক তেমনি মাছ ধরতে গেলে সমুদ্রে জাল ফেলতে হবে। তো বিশাল সমুদ্র, কোথায় জাল ফেলতে হবে? আবার বিশাল প্রিলিমিনারি সিলেবাস, কোথায় পড়তে হবে? প্রশ্নগুলো কিন্তু সিমিলার। তো সেজন্য বিসিএস এর জার্নিতে একটা কথা বলে প্রচলিত আছে, সেই কথাটি হচ্ছে কি পড়তে হবে তা বোঝার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কি বাদ দিতে হবে। অর্থাৎ এখানে এখানে দরকারি বা গুরুত্বপূর্ণ পড়াটাই এতটা বিস্তৃত যে আপনি অদরকারি বা আনইম্পর্টেন্ট আননেসেসারি পড়াগুলো আসলে চিন্তা করারই সময় খুঁজে পাবেন না। তো সেজন্য এই জায়গাতে একটু স্ট্র্যাটেজিক হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গাইডলাইনটা হতে হবে, আপনার গাইডলাইনটা হতে হবে স্ট্র্যাটেজিক, এবং গাইডলাইনটা হতে হবে এক্সপেরিয়েন্সড। এবং সেই এক্সপেরিয়েন্স গাইডলাইন যদি আপনারা পান, সেক্ষেত্রে অবশ্যই আমি বিশ্বাস করছি যে আপনাদের এই বিসিএস এর জার্নিতে আপনারা অন্তত কিভাবে কি করতে হয় সেটা বুঝে যাবেন। যে বাকি যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনার একান্তই পড়ালেখা। এখন পড়ালেখা তো আপনাকে করিয়ে দেওয়া যাবে না, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আপনাকে পড়ালেখাটা তো আর করিয়ে দেওয়া যাবে না, আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রপারলি পড়ালেখা করতে হবে, এবং সেই ইন্সপিরেশন নিজের মধ্যে রাখতে হবে। আমার কথা শুনে আপনি হয়তো বা 10 মিনিট আপনি কথা আমার এক্সিস্ট করলো, 10 মিনিট আপনি খুব এনার্জি ফিল করলেন যে না আমি বিসিএস করে ফেলবো, ক্যাডার হয়ে যাবো, এই হয়ে যাবো, সেই হয়ে যাবো, 10 মিনিট পরে আবার যেই সেই। তো সেজন্য নিজেকে যদি আপনি না জাগ্রত করেন, আপনাকে কেউ জাগ্রত করতে পারবে না। এবং দিনের শেষে একটা জঙ্গলের মধ্যে হরিণও বাঁচে, একটা জঙ্গলের মধ্যে বাঘও বাঁচে। হরিণ বেঁচে থাকে কি নিজেকে বাঘের থেকে দূরে রেখে সাবধানে থেকে তার জীবনটি অতিবাহিত করার জন্য, এবং বাঘ বেঁচে থাকে হরিণটিকে খেয়ে তার জীবনটিকে বাঁচানোর জন্য। দুইজনের পার্সপেক্টিভই কিন্তু জীবন বাঁচানো। এখন কথা হচ্ছে কার পার্সপেক্টিভের মধ্যে বীরত্ব আছে, সেটা আপনাদেরই ডিসিশন। তো সেজন্য
পরিশ্রম আপনাদেরকে এখন হোক আর পরে হোক পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রমটা কখন করবেন? এখন নাকি যখন অন্য কোনো সেক্টরে কাজ করবেন তখন গিয়ে রাত 12টা 1টা পর্যন্ত, কি বলে, রাত 8টা 10টা পর্যন্ত অফিসে থাকবেন, সেই পরিশ্রম করবেন? সেই পরিশ্রমও করতে হবে, চাকরির কাজটাও করতে হবে। তো সেই জন্য থিঙ্ক অ্যাজ যে আপনি এখন একটা কাজ করছেন, আপনি এখন একটা চাকরি করছেন, যে চাকরিটার 8 ঘন্টা মিনিমাম আপনার দিতে হয়। সেই চাকরির সময়টা দিতে হয় কোথায়? আপনার পড়ার টেবিলে। সেই পড়ার টেবিলে কিন্তু আপনি এখন বেতন পাচ্ছেন, আপনি বেতন পাবেন গিয়ে কবে? হয়তোবা কিছুদিন পরে বেতন পাবেন, 8 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে বেতন পাবেন। কিন্তু সেই বেতনটা শুধু বেতন হবে না, অনেক সম্মানের সহিত হবে। তো সেজন্য নিজেকে প্রপারলি মোটিভেট এবং এনার্জি যদি নিজের থেকে ফিল না করেন এবং সেই কনসিস্টেন্সি যদি না ধরে রাখতে পারেন, আমি বলবো বিসিএস এর জার্নিতে না আসাটাই ভালো। কারণ এখানে প্রচন্ড পরিমাণে ডেসপারেশন, মোটিভেশন প্লাস কনসিস্টেন্সির প্রয়োজন হয়। এই গেল কথা। তারপরে বলতে পারেন কি যে স্যার কোন প্রকাশনী বই পড়বো, এটা গেল। স্যার প্রিলিমিনারি পরীক্ষা 47তম প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে? 47তম প্রিলিমিনারি পরীক্ষা যদি এখন থেকে সার্কুলার আগামীকাল দিয়ে দেয়, আগামীকাল সমূহ সম্ভাবনা আছে, যদি আগামীকাল নাও দেয় সেক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারি যে এর পরের সপ্তাহে দিয়ে দিবে। তো এর পরের সপ্তাহে যদি সার্কুলারটি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন করার জন্য 1 থেকে 2 মাস সময় পাবো। এবং জানুয়ারির পরে গিয়ে যদি আমরা দেখি পরীক্ষাটি হয়তোবা এপ্রিলে, অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি এপ্রিলে গিয়ে পরীক্ষাটি হওয়ার একটি চান্স আছে। তাও দেশের সার্বিক প্রেক্ষাপট, নির্বাচন সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো বিবেচনায় হয়তোবা এদিক সেদিক হতে পারে, বাট এপ্রিল আগে 1 মাস পরে 2 মাস এমন হতে পারে। বাট এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম যার মধ্যে পরীক্ষাটি হবে। এখন কথাটা হচ্ছে যে এখানে আপনার সময় কয়দিন থাকে? মোটামুটি 4 মাসের মতো সময় থাকে, এবং দ্যাট ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ টু ক্র্যাক ইউর বিসিএস এক্সামিনেশন। আপনি এই সময়ের মধ্যে যদি প্রপারলি পড়ালেখা করার স্ট্র্যাটেজিটা বোঝেন, এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্র্যাটেজি। কারণ আপনার স্যার আপনার সবকিছুই সুন্দর, কথাগুলো অনেক সুন্দর, ক্লাস আরো বেশি সুন্দর। ওকে, থ্যাংক ইউ সো মাচ লালটি। তাহলে যেটি বলছিলাম যে আপনি যখন এই জার্নিতে আসছেন আপনার কাছে কিন্তু এখন 1-1.5 বছর সময় নাই। 1-1.5 বছর সময় কি আছে আপনার? কিন্তু এখন হাতে 1-1.5 বছর সময় নাই। তো এই 1-1.5 বছর সময় যেহেতু নাই আপনার কাছে, সেক্ষেত্রে কি করতে পারি আমরা এখন প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে প্রপারলি পড়ালেখা পরিকল্পনা করতে পারি। কারণ 1-1.5 বছর সময় থাকলে হয়তোবা আপনি মানে অঢেল পড়ালেখা করছেন, কষ্ট করে অনেক কিছু পড়ছেন, পরে গিয়ে দেখলেন এর মানে 90% কোনো দরকার ছিল না। কিন্তু এখন সেই 90% অদরকারি পড়ালেখাগুলো আপনি মাথায় নেওয়ার প্রেশার কিন্তু আপনি নিতে পারবেন না, সেই লোডটা আপনার জন্য খুব বেশি হয়ে যাবে। আপনার এই মুহূর্তে ঠিক গাইডলাইনটা খুব প্রয়োজন। যারা আসলে বিসিএস এর আগে পরে দিয়েছেন তাদের ব্যাপারে না, বাট যারা একেবারেই নতুন তাদের একটা প্রপার গাইডলাইন, সলিড একটা গাইডলাইনের কিন্তু এখন খুবই প্রয়োজন। যেই গাইডলাইনটা আপনাদেরকে পরবর্তীতে যে জার্নিটি আছে সেই জার্নিটি খুব সহজ করে দিবে। ফর এক্সাম্পল, গাইডলাইনটা আসলে আপনাদেরকে কেমন ভাবে সাহায্য করতে পারে, যদি আমি আমার ক্লাসের কথা বলি। ধরেন ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মোটামুটি একটা লেন্দি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে আপনি যদি পড়তে যান মিনিমাম 2 থেকে 2.5 দিন আপনার সময় লাগবে এই ট্রান্সফরমেশন পড়তে গিয়ে, ইংরেজি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন। কিন্তু আমি যখন 2 ঘন্টার একটি ক্লাস নিব, সেই 2 ঘন্টার একটি ক্লাসে আপনার ট্রান্সফরমেশন একেবারে A to Z আপনার হয়ে যাবে। পরীক্ষায় আসার মতো যে কোনো কিছু আপনার এখান থেকে যদি আসে আপনি এখান থেকে পেরে যাবেন। তো এই যে 2 ঘন্টার একটি ক্লাস, এই 2 ঘন্টার একটি ক্লাস আপনার 2 থেকে 2.5 দিন সময়কে বাঁচিয়ে দিচ্ছে। 2 থেকে 2.5 দিনে কত সময়? আপনি যদি 10 ঘন্টা 20 ঘন্টা পড়ার সময় বলেন, আর ওইদিকে আরো 5 ঘন্টা ধরেন, 25 ঘন্টার কাজটা আপনার 2 ঘন্টা হয়ে যাচ্ছে। বাকি 23 ঘন্টা আপনি কি করবেন? অন্যদিকে ফোকাস করতে পারবেন। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। অর্থাৎ যেখানে আমার সময় বাঁচছে সেই কাজটি যদি আমি এখন থেকে করতে পারি, আমি বিসিএস এ ভালো করতে পারবো। কিন্তু সময় বাঁচাতে হবে। এবং যে কাজটি আপনি না করলেই নয়, সেই কাজটি আপাতত এই কয়টা দিন করবেন না। যেমন যে কাজটি আপনি না করলেও অন্য কেউ করে দিচ্ছে, বা আপনি না করলেও দেখা গিয়েছে যে এই কাজটি হয়ে যাচ্ছে, সেই কাজটি আসলে করার প্রয়োজন নাই। কারণ এই কাজটি করতে গিয়ে আপনি এর থেকে অপরচুনিটি কস্ট যেটাকে বলা হয়, যে বেস্ট অল্টারনেটিভ যেটা আপনি হারাচ্ছেন, সেটা হচ্ছে আপনার পড়ার টাইম। এবং দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইয়োর এইজ। এই সময়টিকে যদি প্রপারলি ইউটিলাইজ করেন, সারাটা জীবন হয়তো বা সেই সম্মানের সাথে, সেই প্রাইডের সাথে বেঁচে থাকতে পারবেন। এবং আপনার পরবর্তী জেনারেশনের যে লাইফটা আছে সেটাও কিন্তু একটা সেফগার্ড হয়ে থাকবে, এবং আপনি সারা জীবন একটা গৌরবময় জীবন পাবেন। এবং পেশা বা কর্ম সেটি যদি হয় সম্মানের, যেখান থেকে আপনি সম্মান পাচ্ছেন, আপনি আর্ন করতে পারছেন, এবং যেটা আপনার সামাজিক মর্যাদা দিচ্ছে, এর থেকে বড় পাওয়া কিন্তু একটা মানুষের জীবনে কিছুই হতে পারে না। তো সেজন্য
চুজ ওয়াইজলি দ্যাট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। কারণ সেক্টরের অভাব নেই, দুনিয়া সবাই যে বিসিএস ক্যাডার হবে, বাংলাদেশে সবাই যে বিসিএস ক্যাডার হয়ে যাবে তেমন কিন্তু না। একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পোস্ট থাকে, এখানে তারাই ভালো করতে পারে, যারা কি মোটিভেটেড, যারা এখানে ফুললি ডেসপারেশনের সাথে পড়ালেখা করার মতো অ্যাবিলিটি রাখছে। তো সেজন্য এভাবে যদি চিন্তা করেন যে না আমি ডু অর ডাই, নাথিং ইন বিটুইন, আজকে শুরু করেছি শেষ করব এটা শেষ দেখে, এর আগে আমি ছাড়বো না, তো এভাবে যদি পরিকল্পনা করেন ইনশাল্লাহ আপনার জন্য জয়টি অপেক্ষা করছে। শুধু সময়ের ব্যাপার। স্যার ঘুষ ছাড়া কি ক্যাডার হওয়া সম্ভব? ঘুষ ছাড়া অবশ্যই ক্যাডার হওয়া সম্ভব। যখন ঘুষের যুগ ছিল তখনও হওয়া সম্ভব ছিল, এখন তো ঘুষের যুগ না, এখন তো আরো বেশি সম্ভব হবে। যখন ঘুষের যুগ ছিল তখনও কিন্তু ঘুষ ছাড়া অনেকে ক্যাডার হয়েছে, এবং অনেক সাধারণ পরিবারের সন্তানরা কিন্তু ক্যাডার হয়েছে, যেটা কিনা ঘুষ ছাড়া একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে। তো যখন ঘুষের যুগ ছিল তখনই যদি হয়ে থাকে, এখন তো আর ওই সুযোগ নাই। তো সেজন্য এটা ভুলেও চিন্তা করবেন না। এখনকার যে সময়টা আছে, এখন কিন্তু দেশ পরিবর্তিত একটা প্রেক্ষাপটের দিকে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আশা করছি যে পরবর্তী সময়ে এই জিনিসগুলো হবে না। তাহলে যে কথাটি বলছিলাম যে মেইনলি আমাদের পরবর্তীতে আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, যে সেটি হচ্ছে কি পরীক্ষার সময় কতদিন পাওয়া যাবে। আমি অ্যাপ্রক্সিমেট যদি বলি 4 থেকে 5 মাস। তো এই 4 থেকে 5 মাস সময়ের মধ্যে মোর দ্যান ইনাফ টু স্টার্ট ইউর বিসিএস প্রিপারেশন। হ্যাঁ, বলে দিয়েছি। তো 4 থেকে 5 মাস হচ্ছে আপনার মোর দ্যান ইনাফ ফর ইউর টেকিং ইউর প্রিপারেশন। এরপরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হতে পারে কি যে স্যার প্রিলিমিনারি এবং রিটেন কি একসাথে প্রস্তুতি নিব? আমি বলবো যে হ্যাঁ, প্রিলিমিনারি এবং রিটেনের প্রস্তুতি একসাথে নেওয়া যায়, কিন্তু ফোকাসটা হবে প্রিলিমিনারিতে। আমরা দেখা গেল রিটেনের প্রস্তুতি নিতে গিয়ে এমন টপিক পড়ছি যে টপিকগুলো প্রিলিমিনারির সাথেই সম্পৃক্ত না। এখন সেই টপিক যদি আমি বলি যেই টপিক আসলে রিটেনের সাথে রিটেনেই আছে, প্রিলিতে নাই, সে টপিকটা পড়লে এখন অ্যাডিশনাল বার্ডেন হয়ে যাবে, এবং সেটা হতে পারে গাছে কাঁঠাল গোফে তেলের মতো। এখন বিসিএস এর সাথে প্রিলিমিনারির সাথে রিটেনের যে সম্পৃক্ত যে জায়গাগুলো আছে, যে সকল জায়গাতে প্রিপারেশনটা কাছাকাছি, সেই কাছাকাছির জায়গা বা কাছাকাছি টপিক যদি আমি একটু দেখি, তাহলে আসেন সেই টপিকগুলো। আমি বাংলার কথা বলতে পারি, বাংলা সাহিত্যে যেখানে আমরা সাহিত্যের অংশে দেখি 20 মার্কস, সাহিত্যের অংশে ধরেন চর্যাপদ কত সালে প্রকাশিত হয় সেখান থেকে 20 মার্কস আসে, মানে 5টি করে প্রশ্ন আসে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে, এবং আধুনিক যুগ থেকে 15টি প্রশ্ন আসে, যেখানে প্রশ্নগুলোর ধরন হচ্ছে এটা প্রিলিমিনারি পরীক্ষা যে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, চর্যাপদের আবিষ্কারকের নাম কি। কিন্তু রিটেনে গিয়ে আপনি পড়ছেন সেখানে 30 মার্কসের ছোট প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্ন 3 মার্কস করে 10 মার্কসের জন্য, মানে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 3 মার্কসের, অর্থাৎ 3 10 30 এরকম মানে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, যেখানে প্রশ্নগুলো এমন করে আসে যে চর্যাপদের রচনা সম্পর্কে লিখুন, বা চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন, চর্যাপদের রচয়িতা সম্পর্কে লিখুন, এভাবে প্রশ্ন আসতে পারে। তো সেজন্য প্রিলিমিনারিতে যদি আমরা একটু ডিটেইলে পড়ে ফেলি এই জায়গাটা, তাহলে রিটেনে গিয়ে আমি কাজে লাগাতে পারছি, তাই না? তারপরে যদি আসি আমরা, সেক্ষেত্রে বলতে পারি প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্য আসলে কি গুরুত্বপূর্ণ? মোটেই গুরুত্বপূর্ণ না। আমরা বাংলা সাহিত্যতে দেখলাম এখানে গুরুত্ব রয়েছে, কিন্তু ইংরেজি সাহিত্যে আমি দেখলাম ইংরেজি সাহিত্যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা থেকে 15 মার্কস, রিটেনে কত থাকে? 1 মার্কসও না। এখন ইটস আপ টু ইউ, আপনি প্রিলিমিনারি পরীক্ষার জন্য 15 মার্কসকে কি প্রিলির গুরুত্বে পড়বেন, নাকি একেবারে রিটেন পর্যন্ত পড়ার চিন্তা করছেন, যেখানে রিটেনে 1 মার্কসও নাই? আপনার প্রয়োজন নাই এটাকে নিয়ে এতটা মাথা ঘামানোর, আপনার প্রয়োজন কি এখানে পাস করা। এবং বলে রাখা ভালো যে বিসিএস এর 3টি ধাপের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় ধরেন আজকে যে রেজাল্টটি দিল সেখানে আসলে টেকানো হয়েছে 108 থেকে 10। আমি জানি না যে কতটা টেকানো হয়েছে, জাস্ট বলছি যে 108 থেকে 10 যদি টেকানো হয়, তাহলে এই ধরেন যিনি 108 পেয়েছেন তিনি আর যিনি 165 পেয়েছেন তিনি সমান কাতারে থাকবেন। মানে এখানে 165 পাওয়ার জন্য যে সে একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন, মোটেই না, তারা দুইজনই সমান কাতারে থাকবেন। মেইন খেলাটা হয় রিটেন এবং ভাইভাতে, যেখানে ক্যাডার এবং নন ক্যাডার, অথবা আপনি বিসিএস থেকে চাকরি পাবেন কি পাবেন না সেটাকে আসলে ডিসাইড করা হয়। তো সেজন্য আপনার এই 108 প্লাস এই 165 এই জায়গাতে কোনো পার্থক্য নাই। তো সেজন্য প্রিলিমিনারি পরীক্ষাটা, যেটাকে বলা হয় পাস করার পরীক্ষা,
সেই পাশ করার পরীক্ষা ইটস আপ টু ইউ যে আপনি পাশ করবেন নাকি এখানে বেস্ট হতে যাবেন। এখানে যদি বেস্ট হতে যান, অর্থাৎ এখানে 200 মার্কসের প্রিপারেশন আমি যদি চিন্তা করি যে না আমি 200-তে 200 মার্কসই পাবো, আপনি দেখা যাবে এন্ড অফ দ্য ডে 100 নিয়ে টানাটানি হবে। 200-তে 200 মার্কসই যদি আপনি চিন্তা করেন যে আপনি পাবেন, তাহলে আপনার 100 মার্কস নিয়েই টানাটানি হতে হবে যে আসলে আপনি হয়তো বা 100 মার্কসই তুলতে পারছেন না। তো সেজন্য কিভাবে পড়তে হবে, আপনার টার্গেট করতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্কস। আপনার ধরতেই হবে যে বিসিএস এ এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্ন আমি ধরবো না। আমরা যখন ক্রিকেট খেলি তখন দেখবেন অনেক সময় ক্রিকেটাররা অনেক বল আছে ছেড়ে দেয়, এটা ধরেই না। সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রেও অনেক প্রশ্ন থাকবে যেটি আপনি পারবেনই না, আপনি ছেড়ে দিবেন প্রশ্নগুলো। এবং এটা আপনার মাথায় থাকতে হবে যে বিসিএস পরীক্ষায় 50 থেকে 60টি বা 40টি এমন প্রশ্ন থাকবে যে প্রশ্ন কেউই পারে না। তো সেজন্য আমরা যে কাজটি করতে পারি, সেই প্রশ্নগুলো ছেড়ে বাকি জায়গায় প্রিপারেশনের দিকে ফোকাস করতে পারি, যেটা আমার স্ট্র্যাটেজি। যে যেখানে মাছ আছে সেখানে আমি জাল ফেলবো, মাছ ছাড়া জায়গায় জাল ফেলে আমার খুব একটা বেশি লাভ নেই। তাহলে যেটি বলছিলাম যে এখানে 200 মার্কসের প্রিপারেশনের জন্য আমি ফুললি ডেডিকেটেড না হয়ে আমি যদি এখানে 150-এর টার্গেট করি যে না আমি 150-কে ক্র্যাক করব, বাকি 50 আমার হলে হলো না হলে নাই, বাকি 50 মার্কস আমি জানি যে এমনিতেও পারবো না, অমনিতেও পারবো না। এখন তার মানে কি বাকি 50-এর প্রিপারেশন নিব না? অবশ্যই নিব, কিন্তু জান দিয়ে দিব না। যেমন ভোকাবুলারি একটা টপিক, এই ভোকাবুলারি আপনি যদি আগামী 1 বছর পড়ালেখা করেন, আপনি বলতে পারবেন না যে আমি ভোকাবুলারি থেকে 1টি নাম্বার পাবো, আমার ইনশিওর হয়ে গেল। 1টি নাম্বার আপনি জীবনেও বলতে পারবেন না যে ভোকাবুলারি থেকে আমি 1টি নাম্বার পেয়ে যাব। কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েন, যেখান থেকে প্রশ্ন আসে, আপনি যদি জেন্ডার পড়েন, নাম্বার পড়েন, এখান থেকে প্রশ্ন আসে। এখানে আমি যে 3টি টপিক বললাম, এখান থেকে 4টি প্রশ্ন আছে বিসিএস এ। তো এই যে টপিক বুঝে বুঝে যদি আপনি পড়েন, তাহলে ভোকাবুলারির জন্য আপনি জানেন এখান থেকে 1টি নাম্বার আসতে পারে, কিন্তু এটার জন্য জানপ্রাণ আপনি দিয়ে দেন নাই। ওই 1টি নাম্বার পড়ার থেকে এখানে 4 নাম্বার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। এখন এমন না যে কষ্ট করে যে জিনিসটা পড়ে আপনি 1 নাম্বার পেলেন, সেই নাম্বারটা পেলে 10 নাম্বার দেয়। এমন কি হলো যে ধরেন আপনি খুব কঠিন একটা সাধারণ জ্ঞানে যেখানে আছে 1 নাম্বার, এবং খুব কঠিন একটা ইংরেজিতে যেখানে আছে 1 নাম্বার, এবং খুব সহজ একটা গণিতে যেখানে আছে 1 নাম্বার। এখন কোনো 1 নাম্বারের ভ্যালিউ কি 10 নাম্বার হতে পারে? কোনো 1 নাম্বার পেলে কি 10 নাম্বার হতে পারে? আপনাদের কোনো 1 নাম্বার পেলে কিন্তু 10 নাম্বার দেবে না, দেবে কি? তো কোনো 1 নাম্বার আপনাকে 10 নাম্বার এনশিওর করবে না। তো সেজন্য আপনি এখানে বলতে পারেন না যে এখান থেকে আমি বেশি পড়বো, বেশি কষ্ট করে 1 নাম্বার পেলে আমার জন্য ভালো হবে। তার মানে কি 1 নাম্বার ইজ ইকুয়াল টু 1 নাম্বার সকল ক্ষেত্রে সেটি। তো সেজন্য ইট ইজ আপ টু ইউ যে আপনি কতটুকু স্মার্ট হবেন এবং কোন জায়গাতে ফোকাস করে প্রিপারেশনটা নিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, ফারজানা আক্তার বলছেন স্যার আপনি না থাকলে বিসিএস সিলেবাসটাই বুঝলাম না। থ্যাংক ইউ সো মাচ। এবং আই ওয়াজ দেয়ার মেন্টর, আমি তাদের মেন্টর ছিলাম 46তম বিসিএস, এবং আই এম ফিলিং ভেরি মাচ প্রাউড টু সে দ্যাট she has qualified in the 46 BCS examination. তো আমার অনেক স্টুডেন্টই আছেন যারা 46 প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছেন, এবং সেক্ষেত্রে মানে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এদের মধ্যে এই যে যিনি কমেন্ট করলেন তার মধ্যে একটা ক্রেজিনেস ছিল, একটা পাগলামি ছিল। আমি আসলে জানি না, আমি ওনার আপনাদেরকে বলে দেয়া কি ঠিক হলো কিনা, বাট দিনের শেষে তার মধ্যে বা আপনারা যারা পাশ করেছেন তাদের মধ্যে একটা পাগলামি কাজ করেছিল, কিন্তু যেটা আপনারা ছাড়া আর কেউই জানেন না। এই যে রাতে বেলা পড়ার পাগলামিটা, ওই যে একটা ছোট ভিডিও আমি দিয়ে দিতাম টেলিগ্রাম গ্রুপের মধ্যে, সেই ভিডিওটা দেখে দেখে মোটিভেটেড হওয়া। তো এই জিনিসগুলো পরবর্তীতে এখন যেটার সুফল আপনারা পাচ্ছেন, সেই সুফলটা কি? হয়তোবা আপনি আমাকে বলছেন যে স্যার আপনি না থাকলে হয়তোবা বুঝতাম না, বাট দিনের শেষে কষ্টটা তো আপনি করেছেন। ইট ইজ ইয়োর ক্রেডিট, এবং আমার কাছে ভালো লাগা এটা যে হ্যাঁ আমার স্টুডেন্ট ভালো করেছে। কিন্তু এটির আরো বড় সুফল আপনি পেতে যাচ্ছেন যখন রিটেন কোয়ালিফাই করবেন, যখন ভাইবা কোয়ালিফাই করবেন। আপনার পুরো ক্যারিয়ারের মোড়টাই ঘুরে গিয়েছে। প্রিলি পাস করা কিন্তু 4টিখানি কথা না, সব থেকে কঠিন ধাপটি হচ্ছে এই প্রিলিমিনারি পরীক্ষা। আপনার পুরো ক্যারিয়ারের মোড়টাই দেখবেন ঘুরে গিয়েছে। আপনি ক্যারিয়ারে যেদিকে যেতেন আপনার দেখবেন এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার পুরো টার্ন করেছে। তো সেজন্য ইট ইজ আপ টু ইউ দ্যাট হাউ ইউ আর গোয়িং টু চুজ ইউর ফিউচার এবং হোয়াট ফিউচার ইউ আর গোয়িং টু চুজ। তো সেজন্য
এখনকার সময়টা খুবই ইম্পর্টেন্ট এবং 3 months ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ 3 months ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ। তো সেই জন্য প্রথম যে জিনিসটি আপনাদের প্রয়োজন সেটি হচ্ছে কি আপনার মনের মধ্যে একটা বিশ্বাস রাখা, একটি আত্মবিশ্বাস রাখা যে না আমি পারবো। এখন যে নিজেকে সম্মান দেয় না তাকে কিন্তু কেউ সম্মান দিতে পারে না। এখন আপনি যদি নিজেকে সম্মান না দেন, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে আপনাকে কেউই বিশ্বাস করবে না। এবং সেক্ষেত্রে নিজেই হতে পারে নিজের মোটিভেশনাল সিস্টেম, এবং সেই জন্য নিজের যে এনার্জি আছে সেই এনার্জিকে পজিটিভ ডাইমেনশনে কনভার্ট করুন এবং আজকে থেকে নিজেকে একজন ক্যাডার হিসেবে ভাবতে শুরু করুন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন নিজেকে একজন বিসিএস অফিসার হিসেবে ভাবতে শুরু করবেন তখন আপনার মধ্যে সেই অ্যাটিটিউড আসবে এবং কনফুসিয়াসের সেই কথাটির মতো যে চুজ দ্য জব ইউ লাইক দেন ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক ফর আ সিঙ্গেল ডে, যে সেই কাজটি তুমি করো যে কাজটি তোমার পছন্দ, তাহলে তোমার সারা জীবনে একদিনও মনে হবে না কাজ করেছো। অর্থাৎ যে কাজটি আপনি পছন্দ করছেন সেই কাজটি যখন আপনি করছেন আপনার মোটেও মনে হবে না আপনি পরিশ্রম করছেন। তো সেজন্য সেভাবেই পড়ালেখা করবেন যে আপনি ক্যাডার হতে যাচ্ছেন, সেই ক্যাডার হওয়ার জন্য আপনি পড়ালেখা করছেন, আপনার ঘুম আসবে না। এবং স্বপ্ন সেটি না যেটি আপনাকে ঘুমোতে দেয়। এপিজে আব্দুল কালামের আর একটা কথা কোট, যেটি হচ্ছে স্বপ্ন সেটি না যেটি আপনাকে ঘুমোতে দেয়, স্বপ্ন হচ্ছে সেটি যেটা আপনাকে ঘুমোতে দেয় না বরং জাগিয়ে রাখে, সেটি হচ্ছে আপনার স্বপ্ন। এবং আরো একটি কথা সেটি হচ্ছে কি পরিকল্পনা, প্ল্যানিং। হাউ মাচ প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, হাউ মাচ প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। প্ল্যানিংটা হচ্ছে কি অফ ইউর সাকসেস। তো প্ল্যানিং এর ক্ষেত্রে একটা কথা বলা হয় যে ইফ ইউ আর নট প্ল্যানিং দ্যাট ইউ আর প্ল্যানিং টু ফেইল। যদি তুমি পরিকল্পনা না করো তাহলে তুমি পরিকল্পনাটাই করছো ফেল করার জন্য। তো সেজন্য প্ল্যানিং ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তো সেজন্য প্ল্যানিংটা যদি আপনার প্রপার করতে হয় সেক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজন দক্ষ একটি গাইডলাইন, একটা প্রপার সলিড গাইডলাইন এবং সাকসেসফুল গাইডলাইন, যে সাকসেসফুল হয়েছে যেই গাইডলাইনটা আপনাকে সাকসেস দিতে পারে। তো সেজন্য একটা সলিড গাইডলাইন এবং প্রপার আপনার আশেপাশে যদি কোনো ভাই থাকে বা যারা পরীক্ষা আগে দিয়েছে বা যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, বিদ্যাবাড়িতেই হতে হবে এমন না, আপনার কাছে যদি কোনো আস্থার জায়গা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাজেশন নিতে পারেন, কিন্তু পড়তে হবে আপনাকে। এখন আরো একটি আপনাদের প্রশ্ন চলে আসে যে স্যার প্রিলিমিনারি পরীক্ষার পরে কতদিনের মধ্যে রিটেন হয়? সাম্প্রতিক সময়ে মানে বিগত যে বিসিএস গুলো আছে সেই বিসিএস গুলোতে দেখা গিয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষার পরে সাধারণত খুব বেশি একটা সময় কিন্তু নেয়নি, খুব বেশি একটা সময় নেয়নি, 3 থেকে 4 মাস, ক্ষেত্র বিশেষ 2 থেকে 2.5-3 মাসের মধ্যেও পরীক্ষা হয়ে গিয়েছে। তো এই যে 2 থেকে 2.5 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ স্যার এত পড়ালেখা 900 মার্কসের পড়ালেখা কিভাবে করব? ভাই কেউই আগে রিটেন পড়ে না, একেবারে কেউই আগে রিটেন পড়ে না। হ্যাঁ টুকটাক হয়তোবা দেখে যায়, প্রিলির সাথে রিলেট করে হয়তোবা দেখে যায়, কিন্তু কেউই রিটেন পড়ে মানে প্রিলিকে গুরুত্ব কম দেয় না। টাফেস্ট এক্সাম ইজ ইয়োর প্রিলিমিনারি এক্সাম। তো সেজন্য মেইন ফোকাসটা থাকবে প্রিলিমিনারিতে, পাশাপাশি আমরা রিটেনকে দেখতেও পারি। তো সেজন্য প্রিলি পাস করার পরের যে এফোর্টটা আছে সেই ফুল এফোর্টটা আমরা দিব রিটেন পরীক্ষাতে। এবং রিটেন পরীক্ষার জন্য যেটি মেইন গুরুত্বপূর্ণ, যারা 46-এ পাস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার হ্যান্ড রাইটিং এর স্পিডটা কিন্তু অনেক বাড়াতে হবে। কারণ আপনি সব পরীক্ষার প্রশ্নের উত্তরই জানেন কিন্তু পরীক্ষায় ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারেন না। এর থেকে বড় আক্ষেপ আর বিসিএস ক্যান্ডিডেটের আর দ্বিতীয়টি থাকতে পারে না। এরকম হয়, আমি আমার আশেপাশে অনেক দেখেছি পরীক্ষার হলে যে 30 নাম্বার ছেড়ে দিয়েছে রিটেনে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে বিজ্ঞানের মধ্যে 20 নাম্বার ছেড়ে দিয়েছে 100-তে, লিখতেই পারে না, সে পারে কিন্তু লিখতে পারে না। এবং এত ওয়াইড প্রশ্ন থাকে, এত বেশি প্রশ্ন থাকে, ফুল অ্যান্সার করাটাই অনেক সময় দায় হয়ে যায়। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ড রাইটিং এর স্পিড বাড়াতে এবং হাতের লেখা যেন স্পষ্ট হয়, বোঝা যেন যায়। আপনার হাতের লেখার মধ্যে কি যে স্বর্ণ রূপা অক্ষর হতে হবে এমন না, মানে যে কি যেন বলে যে সোনা রূপা দিয়ে ধুয়ে দিতে হবে অক্ষরগুলো, ব্যাপারটা এমন না যে খুবই চকচক করতে হবে এমন না, জাস্ট বোঝা গেলে চলে। আপনার হাতের লেখাটা যদি ভিজিবল হয় তাহলে দ্যাট ইজ ইনাফ, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। এটা হচ্ছে একটি কথা। পত্রিকা নিয়মিত, রিটেনের যারা আছেন পত্রিকা নিয়মিত এখন থেকে পড়বেন এবং পত্রিকার বিভিন্ন কোডগুলোকে কাটিং করার চেষ্টা করবেন। যেমন 44তম বিসিএস আমি যখন রিটেন দিয়েছি তখন রাশিয়া ইউক্রেন খুবই একটা বার্নিং কোয়েশ্চেন ছিল আর কি। তো এই বার্নিং কোয়েশ্চেন এখান থেকে প্রশ্ন আসবে সবাই জেনেছে এবং ইনফরমেশন সবাই সেমই দিয়েছে, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ কোডদেরকে আমি অ্যাড করেছি। তো সেই কোডদেরকে অ্যাড করে দেওয়ার কারণে আমার লেখাটি হয়তো বা একটু ডিফারেন্ট হয়েছে। যেমন আমি 44তম বিসিএস এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলা রচনা এসেছে, ইংরেজি রচনা এসেছে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর থিমেটিক একটা কোয়েশ্চেন 15 নম্বরের, যেটি কিনা
এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হয়েছে। সেক্ষেত্রে আমি যে কোটগুলো ডেইলি স্টার পেপার থেকে অ্যাড করেছি সেটা হচ্ছে কি, ধরেন অ্যান্টোনিও গুতেরেস যে কথাটি বলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, দ্য ওয়ার ইন ইউক্রেন ইজ সেন্সলেস ইন ইটস স্কোপ, রুথলেস ইন ইটস ডাইমেনশন অ্যান্ড লিমিটলেস ইন ইটস পটেনশিয়াল ফর গ্লোবাল হার্ম। এবং জেলেনস্কি যে কথাটি বলেছেন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, তিনি বলেছিলেন কি যে রাশিয়া হ্যাজ অ্যাটাকড ইউক্রেন ইন এ কাওয়ার্ডলি অ্যান্ড সুইসাইডিক্যাল ওয়ে লাইক নাজি জার্মানি ডিড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। এবং এটা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে নিচে জেলেনস্কির কথাটা আমি মানে তার নামটা আমি দিয়ে দিলাম এবং আমি সোর্সটা কোথায় দিলাম, ডেইলি স্টার। তো এই জিনিসগুলো হয় কি যে আপনার খাতাটাকে একটু এনরিচ করে, এই খাতাটাকে একটু এনরিচ করে। তো সেজন্য যেটি বলছিলাম যে আপনারা একটু ডিফারেন্ট ওয়েতে নিজের খাতাকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, যেই চেষ্টাটা হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে এটা সুফলটা বয়ে আনতে সাহায্য করবে। এটা হচ্ছে একটি কথা। আর আরেকটি কথা হচ্ছে কি, প্রিলিমিনারি পরীক্ষার পরে রিটেন পরীক্ষার যে প্রস্তুতিটা, মানে এখন আপনারা যে সময়টা আছেন এই সময়টা আমি বলবো শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবসময় পৃথিবীতে মানে সবসময় আপনি যতদিন বেঁচে আছেন শারীরিক সুস্থতা বা হেলদি হিউম্যান বিং বা হেলদি বডি ইজ মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি কোনো কাজই করতে পারবেন না যদি আপনার শরীরটা ভালো না থাকে। তো সেজন্য যারা এই সামনে পরীক্ষা দিচ্ছেন শরীরের যত্ন নেবেন। অসুস্থ হলে 2 দিন যে অসুস্থ হচ্ছেন না, অসুস্থ সমস্যা না, এই যে 2 দিন অসুস্থ হচ্ছেন এই 2 দিনের সময়টা কিন্তু আপনার গুনতে হবে যে 2 দিন আমার নষ্ট হয়ে গেল। সেভাবেই পড়ালেখা করবেন এবং বুঝতেই পারছেন যে লাইফের অনেক বড় একটা স্টেজে কিন্তু আপনারা চলে এসেছেন, প্রিলিমিনারি পাস করেছেন, অনেক বড় স্টেজ। এটা অনেকে আছে এটা ডেপথও বুঝেন না, এটা ডেপথও বোঝেন না যে প্রিলি পাস করেছে ঠিক আছে রিটেন আমি একটু কম গুরুত্ব মানে দিলাম রিটেন। ভাই প্রিলিটা হচ্ছে সব থেকে টাফেস্ট পরীক্ষা, আপনি সেটা পাস করে এসেছেন, রিটেনটা মোটামুটি ভালো করে দিলে পাস করা যায় অ্যাটলিস্ট। রিটেনে মানে ফেল করাটা একটু কঠিন, রিটেনে পাস করা যায়। ভাইবাতেও আপনার বেয়াদবি না করলে, অতি পণ্ডিতি না করলে ভাইবাতে আপনাদেরকে ফেল করাবে না। ভাইবাতে ফেল করার মেইন কারণটা হচ্ছে বেয়াদবি। ফর এক্সাম্পল আমি যদি একটি কথা বলি, ভাইবার ব্যাপারে যদি একটি কথা বলি, ধরেন আপনার প্রশ্নকর্তা ভাইবা বোর্ডে ফেল করার কারণ এবং ভাইবা বোর্ডের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সে ব্যাপারে যদি একটু বলি। ধরেন আপনার ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হলো, যে কোনো একটা প্রশ্ন করা হলো যে প্রশ্নটি আপনি বুঝতে পারছেন না, যিনি প্রশ্নকর্তা আছেন তার হয়তো বা আঞ্চলিকতা আছে কথার মধ্যে বা তার যে এক্সেন্ট সেই এক্সেন্টটা আপনি ধরতে পারছেন না, তিনি কি বলেছে সেটা আপনি ধরতে পারেন নাই। এখন আপনি তাকে 3 ভাবে অ্যাপ্রোচ করতে পারেন। একটা হচ্ছে যে আমি শুনি নাই, কি স্যার আরেকবার বলবেন, স্যার সরি স্যার শুনি নাই, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আবার আরেকবার বলতে পারেন কি আপনি যে সরি স্যার আমি বুঝতে পারিনি, এটা আরেকবার বলতে পারেন। আর তৃতীয় অ্যাপ্রোচে আপনি বলতে পারেন যে স্যার আমি দুঃখিত, আমাকে মাফ করবেন স্যার, আমি স্যার প্রশ্নটি ধরতে পারিনি। আপনি তৃতীয় যে অ্যাপ্রোচে বলছেন যে স্যার দুঃখিত আমাকে মাফ করবেন আমি প্রশ্নটি ধরতে পারিনি, আপনি সরি কিন্তু 3 বারই বলেছেন, কিন্তু অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। আপনি কতটুকু জানেন এটা ভাইবা বোর্ডে কখনোই দেখা হয় না, রাদার আপনার অ্যাপ্রোচটা কি। যদি জানাটাই সবকিছু হতো তাহলে অনেকেই আছে যে বিসিএস এ ভাইবা বোর্ড থেকে ফেল করে আসতো না। জানাটা মেইন না, এখানে অ্যাপ্রোচ ইজ এভরিথিং, অ্যাপ্রোচ ইজ এভরিথিং। আপনি কোন অ্যাপ্রোচ একটা কথা বলছেন বা আপনার মধ্যে ক্যাডার সুলভ আচরণ, আপনার মধ্যে অফিসার সুলভ যে আচরণটি আছে সেটি আছে কিনা, সেটি হচ্ছে মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই রিটেন এবং ভাইবার যে কম্বাইন্ড মার্কিং, সেই মার্কিং এর উপরে ডিপেন্ড করছে আপনি ক্যাডার হচ্ছেন কিনা নন ক্যাডার হচ্ছেন, বা চাকরি পাচ্ছেন কি চাকরি পাচ্ছেন না। তো আমি সেশনটিকে আরো লেন্দি করতে পারতাম, বাট আজকে আর সেশনটিকে আমি লেন্দি করছি না। আমি জানি অনেকেই মাত্র জয়েন করেছেন এবং ইতোমধ্যে অনেকে হয়তো বা এক্সপেক্ট করছেন যে আরো বড় একটা সেশনের জন্য। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আরো বড় সেশন করব এবং 46-এর রিটেনের যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে নিয়েও একটা সেশন করার চেষ্টা করতে পারি। এবং প্রিলিমিনারি যারা আছেন 47তম বিসিএস এর প্রিলিমিনারি ক্যান্ডিডেট যারা আছেন তারা অবশ্যই এখন থেকে আমি বলবো এই মুহূর্ত থেকে শুরু করে দেন, এই মুহূর্ত থেকে শুরু করে দেন। টুমরো স্টার্টস ফ্রম টুডে। যখন আপনি কালকের দিনটা আজকে শুরু করতে পারবেন কাজটি শুরু হয়ে গিয়েছে, নয়তো কিন্তু শুরু হয় না। এবং সেক্ষেত্রে বিদ্যাবাড়ির যদি আমি বলি যে বিদ্যাবাড়ির 47 বিসিএস এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ 5, অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে স্যার এখন আমরা কোন ব্যাচে ভর্তি হতে পারি। সেক্ষেত্রে বিদ্যাবাড়ির 47 এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ 5 আছে, যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখেন আমাদের টিচারদেরকে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার যিনি বিসিএস ক্যাডার, যিনি আমাদের শ্রদ্ধেয় এস আলম স্যার আছেন, আমাদের শ্রদ্ধেয় সোহাগ স্যার আছেন, এবং এরপরে আছেন 48 বিসিএস এক্সট্রা কেয়ার অ্যাডভান্স টু এক্সট্রা কেয়ার ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ। এবং সেক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে আমাদের শ্রদ্ধেয় সাজ্জাদ স্যার আছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার আছেন এবং সাইড দিয়ে আমাকেও দেখা যাচ্ছে। তো আশা করছি এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো এবং এই যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলো অবশ্যই আপনাদেরকে
ততটাই সাহায্য করবে যতটা এতদিন পর্যন্ত আমাদের স্টুডেন্টদেরকে সাহায্য করে এসছে। এবং দিনের শেষে সব থেকে বড় কথা হচ্ছে কি, যে পড়তে হবে আপনাকে। আসলে আমরা ক্লাস করিয়ে কোনো কিছুই করতে পারবো না যদি আপনি না ঠিক মতো পড়ালেখা করেন। তো সেজন্য গিভ ইয়োর বেস্ট, বি ইয়োর বেস্ট, ইনশাল্লাহ সাকসেসফুল বি ইয়ার্স। এবং সেক্ষেত্রে যদি বিদ্যাবাড়ির সাথে হটলাইনে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যেখানে আপনারা কিনা বিদ্যাবাড়ি সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত বা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা পেয়ে যেতে পারেন ঠিক এই নাম্বারটিতে যোগাযোগ করে। এছাড়াও বিদ্যাবাড়ির ওয়েবসাইট আছে, বিদ্যাবাড়ির ফেসবুক পেজ আছে, বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল আছে, যেখানে আপনারা বিদ্যাবাড়ির সাথে কানেক্টেড হতে পারেন। এখানেও সজল স্যারকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বাণী বিশ্বাস, বাণী একটা প্রশ্ন মনে হয় করেছিলেন যে স্যার আপনি কি বিসিএস পরীক্ষায় 2 হাতে লিখেছেন? না, আমি তখন 1 হাতেই লিখতাম। আমার 2 হাতে লেখার অভ্যাসটা বেসিক্যালি শুরু হয়েছে যে আপনাদেরকে পড়ানোর সময়, আপনাদের পড়ানোর সময় আগে থেকে কিন্তু আমি 2 হাতে লিখতাম না, কিন্তু আপনাদেরকে যখন আমি পড়াই তখন দেখি যে আমি যদি বাঁ হাতটা দিয়ে একটু লিখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হয়। তো সেটা দিয়ে একটু দাগাদাগি করতে করতে আস্তে আস্তে দেখলাম ওমা আমি দেখি লিখতে পারি বাঁ হাত দিয়ে। তো আস্তে আস্তে লেখার একটা চলে আসলো, 2 হাত দিয়ে লিখতে পারতাম, ব্যাপারটি এমন না। জি, ক্লাস শেষ এবং আপনাদের আজকের যে সেশনটি আছে, লাইভ সেশনটি আছে, সেই সেশনের আলোচনা কেমন লেগেছে সেটি আপনারা বলতে পারেন। এবং বিসিএস সংক্রান্ত যদি কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে যদি আমি 40 মিনিটের একটি ক্লাসে এতটুকু আপনাদেরকে বলতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আরো বেশি ডেপথের ইনফরমেশন আমরা পেতে যাচ্ছি। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, এবং নিজেদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিতে বলতে পারবেন, বা আপনাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি নিয়ে এগিয়ে গিয়ে ইনশাল্লাহ একসময় সাকসেসফুল হয়ে পেছনে তাকিয়ে বলতে পারবেন যে এই মানুষটি আমি ছিলাম এবং সামনে এগিয়ে আসা মানুষটিও আমি। এবং এই যে জার্নি আছে, এই জার্নির মধ্যে আমার সাকসেসের জার্নি আছে, যেখানে অনেক কষ্ট আমি করেছি, যেখানে অনেক ফেইল আমি করেছি, কিন্তু দিনের শেষে আমি সাকসেসফুল হয়েছি। আপনাদেরকে যদি আমি একটা স্লাইড একটু দেখাই, দাঁড়ান একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা কাটে কিভাবে? এটাতে এই তো, হ্যাঁ আচ্ছা, আমি একটু আমার একটা স্লাইড আপনাদেরকে দেখাই যে জিনিসটা আপনাদের ভালো লাগবে আশা করছি। ওইটা কোথায় আমার সেমিনারের ইয়েটা? এটা এটা আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই যে জিনিসটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার ভাইবার দিনটি ছিল, 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ভাইবার দিনটি ছিল। আপনারা আবার এখানে আপার নাম দেখে, মানে আপনাদের যে আপা এখন দেশের বাইরে আছে তার নাম দেখে আবার আমাকে ভুল বুঝবেন না। এটা হচ্ছে পিএসসির বিল্ডিং, পিএসসির বিল্ডিং এই নামটাই থাকে আর কি, এখনো আছে, যাই হোক। তাহলে যখন বলছি যে এই পিএসসির বিল্ডিং এর সামনে আমি প্রিলিমিনারি কি বলে এটা ভাইবার দিনে ছিল, এবং এই যে স্টেপগুলো আছে এই স্টেপ পার করে পরবর্তীতে জয়নিং ডে উইচ ওয়াজ সেপ্টেম্বরের খুব সম্ভবত 19 তারিখে, ইফ আই এম নট রং, খুব সম্ভবত 19 তারিখে আমি জয়েন করেছি। তো এই যে জার্নির যে রাস্তাটি ছিল, এই রাস্তাটা কিন্তু স্মুথ ছিল না। এখানে অনেক সাকসেস, মানে সাকসেসটাই কিন্তু বড় করে দেখা যাচ্ছে, বাট এই জার্নির যে ছোট ছোট স্টেপগুলো ছিল, সেই প্রতিটা স্টেপই কিন্তু ছিল আপনার কষ্টের, প্রতিটা স্টেপই কিন্তু ছিল ধৈর্য ধরে রাখার। তো সেজন্য আল্লাহ, it is the decision, but it is the choice of your God that whether you are going to pass or whether you are going to fail. But still, what is in your hand is nothing but you can try, you can give your best, you can give your best and wait for Almighty's decision. তো এই বলে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।